এখানে বুলেট ট্রেন চালানোর কথা রয়েছে, তাহলে সেখানে যদি এরকম সামান্য 10 কিলোমিটার স্পিড কন্ট্রোল করতে না পারার ফলে মানুষজন মারা যাচ্ছে, তাহলে ভারতীয় রেল ব্যবস্থার অবস্থাটা কি হয়েছে সেটা ভাবুন তো। রিসেন্টলি আমি আজকেই জানতে পারলাম যে এখন রাইট নাও 3,10,000 ভ্যাকেন্সি রয়েছে রেলেতে। তারপরেও তারা বলছে যে না, অটোমেটিক সিস্টেম এবং হিউম্যান রিসোর্স কমাতে কমাতে আরো ইনটেক করে দিচ্ছে, ইনটেকটা কমাচ্ছে। তাহলে ইনটেক যদি কমাতেই হয়, রেলের মতো একটা সার্ভিস, সেখানে যদি মানুষকেই যদি ব্যবহার না করা হয়, হিউম্যান রিসোর্স যদি কমানো হয়, তাহলে পরিষেবা দিচ্ছিস কেন? আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আজ 17ই জুন 2024। আজকে পশ্চিমবঙ্গে একটা বড় রেল দুর্ঘটনা হয়ে গেল। সেটা হয়েছে কোথায় না, এনজেপি স্টেশনের কাছাকাছি রানাপানি বলে একটি জায়গাতে। প্রথমত এখনো গরমকালের একটা আভাস রয়েছে, এখনো গরম চলছে, দক্ষিণবঙ্গে যথেষ্ট গরম রয়েছে। এমত অবস্থায় অনেকেই উত্তরবঙ্গে বেড়াতে যাচ্ছেন, দার্জিলিং হোক, সেটা শিলিগুড়ি হোক, ডুয়ার্স হোক, কিংবা সিকিম হোক। যদিও এবছর সিকিমের সাইডে বা উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার জন্য ধস হয়েছে এবং রাস্তাঘাট বন্ধ রয়েছে, তারপরেও মানুষজন যাচ্ছিলেন। তো ন্যাচারালি ওই রুটের ওপর একটা প্রেশার রয়েছে যে মালদা থেকে আপনার এনজিপি এবং তার সাথে আসাম, এই পুরো রুটটার উপর একটা প্রেশার থাকে, স্পেশালি গরমকালে। এরকম একটা ব্যস্ততম রুটের মধ্যে আজকে একটা সকালবেলাতে, দিনের বেলাতে, রাতের বেলা হয়েছে তাও না, দিনের বেলাতে একটা ট্রেন দুর্ঘটনা ঘটেছে। কি হয়েছে, কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেস ছিল তার পেছনে একটা মালগাড়ি ধাক্কা মেরেছে এবং মালগাড়ি ধাক্কা মারার ফলে পেছনে যে পার্সেল ভ্যানটা থাকে সেই পার্সেল ভ্যান পুরো উঠে যায় এবং মালগাড়িরও প্রায় 3টে বগি লাইনচ্যুত হয়েছে, ডিরেলড হয়েছে। এবং তার সাথে মালগাড়ির চালক এবং তার সহকারী দুজনেই ওখানে স্পট ডেড হন। পিটিআই জানাচ্ছে যে ভোর 5টা 50 থেকে খারাপ ছিল অটোমেটিক সিগন্যালিং সিস্টেম। এখন কথাটা হচ্ছে যে এরকম একটা ব্যস্ততম রুটে কি করে একই লাইনে দুটো ট্রেন চলে এলো? প্রথমত তদন্ত শুরু হয়নি, তার আগেই রেল বলেছে কি না, এটা মালগাড়ির ড্রাইভারের জন্যই, লোকো পাইলটের ভুলের জন্যই এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। প্রথম কথা বলে রাখি, যেটুকু জানা গেছে যে সকাল 5:30 থেকে এনজেপির পর যে রানাপানি স্টেশনটা রয়েছে, সেই রানাপানি থেকে ছত্রহট বা ছত্তরহট বলে একটা জায়গা রয়েছে, এই জায়গা পর্যন্ত সিস্টেম, সিগন্যালিং সিস্টেম কাজ করছিল না, মানে অটোমেটিক যে সিগন্যালিং সিস্টেম। এবার অটোমেটিক সিগন্যালিং সিস্টেম কাজ না হলে কি হয়, রেলের একটা নিয়ম হচ্ছে যে একটা মেমো দেবে, সেই মেমোর নাম্বার হচ্ছে 921 বা 291, এরকম বিভিন্ন কোডিং থাকে। তো সেই কোডিং ওয়াইজ মেমো স্টেশন মাস্টার ইস্যু করে দেবে যে স্টেশন থেকে এই সিগন্যালিং সিস্টেমটা কাজ করছে না, সেখান থেকে একটা সিগন্যালিং সিস্টেমের জন্য, মানে ম্যানুয়াল সিগন্যালিং সিস্টেমের জন্য একটা পেপার ইস্যু করে দেবে, মেমো। সেই মেমো দেখাতে দেখাতে প্রত্যেকটা স্টেশনে যতক্ষণ না এই সিগন্যালিং সিস্টেম কাজ করছে না, লাইক এখান থেকে দেখা গেল যে পরবর্তী 5টা স্টেশনে সিগন্যাল সিস্টেম কাজ করছে না, তাহলে পরপর 5টা স্টেশনে 1 মিনিট করে ট্রেন দাঁড়াবে এবং রেড সিগন্যাল থাকা সত্ত্বেও সেই ট্রেন প্রত্যেকটা স্টেশন মাস্টারের কাছে মেমো দেখাতে দেখাতে তারা নেক্সট স্টেশনে যাবে। এরকম করতে করতে কাঞ্চনজঙ্ঘার ড্রাইভার বা লোকো পাইলট যাচ্ছিলেন। এমত অবস্থায় সেই সেম লাইনেতেই একটা মালগাড়ি ঢুকে পড়লো। মালগাড়ি ঢুকে পড়ার ফলে কি হলো না, সে আহ, একদম পুরোপুরি পার্সেল ভ্যান সমেত কাঞ্চনজঙ্ঘার পেছনে ধাক্কা মারলো। এখন কথাটা হচ্ছে যে একটা মালগাড়ি সে কি দেখতে পেলো না যে সামনে একটা গাড়ি রয়েছে? হ্যাঁ, এখানেই প্রশ্নটা হচ্ছে এরকমই। আমি প্রথমেই বললাম যে উত্তরবঙ্গে এবছর বৃষ্টি হচ্ছে, তো ন্যাচারালি আজকে সকালেও এনজেপি এবং ওই তৎসংলগ্ন এলাকাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার জন্য দৃশ্যমানতা কমে এসেছিল। এবার মালগাড়ি, সে যে ড্রাইভার, সে ঠিকমতো দেখতে পায়নি এবং সে গিয়ে সোজা ধাক্কা মেরে দিয়েছে। এখন কথা হচ্ছে যে যদি সেম মেমো মালগাড়ি ড্রাইভারকেও দেওয়া হয়ে থাকে, তাহলে যে স্টেশন মাস্টার, অর্থাৎ রানাপানি থেকে যে স্টেশন মাস্টার অলরেডি কাঞ্চনজঙ্ঘাকে দিয়ে রেখেছে, সেই সেম মেমো কিভাবে ইস্যু করলো? তো সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে দোষটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা বা সিগন্যাল সিস্টেম বা এদের উপর কতখানি রয়েছে, সেটার থেকেও বড় বিষয় হচ্ছে যে মানুষটা মারা গেছে, মালগাড়ি ড্রাইভার, তার উপর নয় কিন্তু। তাকে কাগজ দেওয়া হয়েছে, হ্যাঁ সেও জোরে গাড়ি চালিয়েছে দিয়ে এবং মেরে দিয়েছে, এগুলো মানা যাচ্ছে যে বুঝলাম যে ধাক্কা মেরেছে এবং ডিরেলড হয়েছে, 3টে বগি বেরিয়ে গেছে। কথাটা হচ্ছে এটাই, এই যে ধাক্কাটা মারলো, এই ধাক্কা মারার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। নিয়মটা কি না, মেমোটা যখন ইস্যু হচ্ছে, সেই মেমো ইস্যু করার পর ইউজুয়ালি 15 কিলোমিটারের বেশি স্পিডে কোনো গাড়ি চালাতে পারবে না তার হাতে যতক্ষণ মেমো আছে। তাহলে বৃষ্টি যেহেতু আজকে হচ্ছে, সেই জন্য তার স্পিড লিমিট ছিল 10 কিলোমিটার। তো কাঞ্চনজঙ্ঘা খুব স্লোলি 10 কিলোমিটার করেই স্পিডে গাড়ি চালাচ্ছিল। সেম লাইনে যদি মালগাড়ি চলে আসে, তাহলে মালগাড়ি ক্ষেত্রে স্পিড কমানো উচিত ছিল। দ্বিতীয় কথা হচ্ছে
নিয়ম যেটা, যে একই লাইনে যদি দুটো গাড়ি থাকে তাহলে মালগাড়িকে ওয়েট করতে হবে, আগে প্যাসেঞ্জার বা লোকাল ট্রেন বা যাই ট্রেন থাকুক না কেন, দুরন্ত হোক বা যে কোনো ধরনের এক্সপ্রেস ট্রেন হোক, সেগুলোকে আগে পাস করাতে হবে। এখন এখানে প্রশ্নটা হচ্ছে যে এইরকম একটা ব্যস্ততম রুটে একই লাইনে দুটো ট্রেন কি করে ঢুকলো? তার সিগন্যালিং ম্যানেজমেন্ট সিস্টেম তো একটা ম্যানুয়ালিও তো চালাতে হয়, সেটার কার দোষ ছিল? প্লাস হচ্ছে স্পিড ম্যানেজমেন্ট সিস্টেম কি ছিল, যে যেখানে 10 কিলোমিটার স্পিড লিমিট করা রয়েছে তারপরও মালগাড়ির স্পিডটা কি করে 10-এর বেশি হলো, এবং সে অত জোরে ধাক্কা মারাতে ওরকম লাইনচ্যুত হয়ে গিয়ে কাঞ্চনজঙ্ঘার বগিগুলো মালগাড়ির উপর উঠে পড়লো? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এখানে তদন্ত হওয়াটা দরকার রয়েছে। আর আরেকটা কথা বলে রাখি, প্রত্যেক বছর রেলের একটা করে দুর্ঘটনা ঘটবে ভাই। যেখানে বন্দে ভারত চলে, যেখানে এখন আবার স্লিপার ক্লাস আসছে, যেখানে বুলেট ট্রেন চালানোর কথা রয়েছে, তাহলে সেখানে যদি এরকম সামান্য 10 কিলোমিটার স্পিড কন্ট্রোল করতে না পারার ফলে মানুষজন মারা যাচ্ছে, তাহলে ভারতীয় রেল ব্যবস্থার অবস্থাটা কি হয়েছে সেটা ভাবুন তো। রিসেন্টলি আমি আজকেই জানতে পারলাম যে এখন রাইট নাও 3,10,000 ভ্যাকেন্সি রয়েছে রেলেতে। তারপরেও তারা বলছে যে না, অটোমেটিক সিস্টেম এবং হিউম্যান রিসোর্স কমাতে কমাতে আরো ইনটেক করে দিচ্ছে, ইনটেকটা কমাচ্ছে। তাহলে ইনটেক যদি কমাতেই হয়, রেলের মতো একটা সার্ভিস, সেখানে যদি মানুষকেই যদি ব্যবহার না করা হয়, হিউম্যান রিসোর্স যদি কমানো হয়, তাহলে পরিষেবা দিচ্ছিস কেন? পরিষ্কার কথা, দেশের ভারতীয় রেল একটা গর্বের জায়গা ছিল, সেখানে মানুষজনকে রিক্রুটমেন্ট না করার ফলে ভ্যাকেন্সিটাও বাড়ছে, বেকারত্বের হার বাড়ছে, তারপরে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে। 3,10,000 ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও তারা রিক্রুটমেন্ট করে না। প্রত্যেক বছর একটা ভোটের আগে রিক্রুটমেন্টের নোটিশ দেয়। এই বছর ভোট পেরিয়ে গেল, কোনো রিক্রুটমেন্টের নোটিশ নেই। গ্যাংম্যান, সিগন্যালিং সিস্টেম, আরো প্রচুর পদের লোক ফাঁকা পড়ে রয়েছে, আর সেখানে কিনা এরকম পরপর অ্যাক্সিডেন্ট হচ্ছে। গত বছর করমণ্ডল এক্সপ্রেসের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সবার মনে আছে নিশ্চয়ই, বাবাসুরের কাছে হয়েছিল। এই বছর হলো কোথায় না, এই বছর হয়েছে পশ্চিমবঙ্গের এই একটা ব্যস্ততম রুট, যেখান থেকে আসাম বলুন, ডিব্রুগড় বলুন, সমস্ত রুটের গাড়ি ওই মানে রুটটা দিয়ে পাস করে, সেই রকম জায়গায় একটা অ্যাক্সিডেন্টটা হয়েছে। তার প্রভাব সবাইকে ভুগতে হচ্ছে। আমি জানি না এইভাবে চলতে থাকলে, যতই তারা পৃথিবীর সব থেকে উচ্চতম স্টেশন চেনাবের একটা রেল ব্রিজ বানাক না কেন, সেই চেনাবেও যদি এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে, তাহলে তো সবাই মারা যাবে। ওরকম একটা উঁচু জায়গাতে যদি ট্রেনগুলো পড়ে, ভাবুন তো অবস্থাটা। 10 কিলোমিটার স্পিড কন্ট্রোল করতে পারছে না, তারা কিনা বুলেট ট্রেন চালাবে, তারা কিনা বন্দে ভারতের স্লিপার ক্লাস চালাবে লং রুটে, তখন কি হবে? এটাও কখনো ভেবে দেখেছেন যে সাধারণ মানুষই কিন্তু মরে? কোনো মন্ত্রী বা কোনো হাই লেভেলের কেউ তো কারোর কিছু হয় না, আমি মৃত্যু কামনা কারোরই চাইছি না, কিন্তু ভেবে দেখুন তো সবসময় সাধারণ মানুষগুলোরই উপর দিয়ে যায় কেন? একটা টিকিট বুক করতে গেলে এখন টিকিটের ডায়নামিক ফেয়ার করে দিয়েছে, রেটও বেড়ে গেছে। টিকিট বুকিং এর লাস্টে একটা আপনাকে 3 টাকা মোস্ট প্রবাবলি একটা চার্জেস দিতে হয়, তার জন্য বলা থাকে যে অ্যাক্সিডেন্ট হলে আপনি আপনার ফ্যামিলি নমিনি করা থাকবে, সেখানে অ্যাক্সিডেন্ট বোনাস বা কভারেজ কিছু দেওয়া থাকবে। এটুকুই করে দিচ্ছে রেল এখন আইআরসিটিসি থ্রু দিয়ে, যখন আমরা অ্যাপে টিকিট বুকিং করছি। আর তারপরেও দেখা যাচ্ছে যে এরকম পরপর অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে। আর কতদিন? 3,10,000 ভ্যাকেন্সিটাকে রেখে দিচ্ছে, কোথায় মন্দির মসজিদ এই সমস্ত বানানো হচ্ছে, তার বেলা খরচ হয়ে যাচ্ছে। অথচ দেশের পরিকাঠামোটাকে কি করে আরো উন্নত করা যায়, সেখানে সরকারের কোনো দায়বদ্ধতা নেই। কোথাও মেলোডি চলছে, কোথাও আরো অনেক কিছু চলছে, আর সাধারণ মানুষ এইভাবে প্রাণ হারাচ্ছে। জানি না আমার ভিডিওটা কার কেমন লাগলো, অবশ্যই জানাবেন ভিডিওটা কমেন্ট বক্সে গিয়ে। স্টে টিউন অন বং স্টোরিজ।